আগ্রার পাশেই একটা ছোট্ট শহর আছে। সেই শহরে গব্বর সিং নামক এক ব্যবসায়ী আছে। গব্বর সিংয়ের ব্যবসা মোটামুটি বেশ ভালোই চলছে, কোনো অসুবিধা নেই, বউ বাচ্চা নিয়ে একটা হ্যাপি ফ্যামিলি। এই গব্বর সিংয়ের একটা 9 বছরের বাচ্চা আছে যার নাম হচ্ছে কুলদীপ। সমস্ত কিছুই ঠিকঠাক চলছিল। কুলদীপ ক্লাস 2তে পড়ে। এই কুলদীপ 23শে জানুয়ারি 2022 উঠানের উপর ওই বিকেলবেলা নাগাদ, মানে দুপুরবেলা যখন মা বাবা ঘুমায়, লুকিয়ে লুকিয়ে বাচ্চারা যেমন বাইরে খেলতে যায় না, ঠিক সেরকমই কুলদীপও সেই দিন তার উঠোনে তার মা বাবাকে লুকিয়ে লুকিয়ে খেলছিল পাড়ার বন্ধুদের সাথে। মা বুঝতে পারে যে ছেলে বেরিয়ে গেছে। মা ভাবছে ঠিক আছে, বিকেল হয়েছে, খেলতে গেছে, কোনো প্রবলেম নেই। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। এবার তার মা কুলদীপকে ডাকতে থাকে, কিন্তু কুলদীপ উঠোনে নেই। তখন তার মা ভাবে হয়তো এই গ্রামেই যে মাঠ আছে সেই মাঠে গিয়ে কুলদীপ খেলাধুলা করছে, সন্ধ্যের পর হয়তো ফেরত আসবে। কিন্তু সন্ধ্যে পার হয়ে প্রায় 7টা কি 8টা বাজে। 23শে জানুয়ারির কথা বলছি। তখন আগ্রাতে টেম্পারেচার নিয়ার অ্যাবাউট 5 কি 7 ডিগ্রি, ঠান্ডা পড়েছে, চারিদিকে কুয়াশা। সেই সময় গব্বর সিং তার ব্যবসা দোকানপত্র বন্ধ করে বাড়িতে আসে। বাড়িতে এসে যখন কুলদীপের খোঁজ করে তখন তার মা বলে যে ও তো মাঠে গেছিল, সেখান থেকে এখনও ফেরেনি, একবার দেখো তো। এইদিকে এই কথাটা শুনে গব্বর সিং হঠাৎ করে প্রচণ্ড রেগে যায়। সে রেগে গিয়ে বলে যে ছেলে দুপুরবেলা থেকে ঘরে আসেনি, তুমি এখনও কোনো খোঁজ নাওনি, কোথায় গেছে? এই বলে সে রাখতে বুঝতে গ্রামের যে মাঠ আছে সেই মাঠে যায়। কিন্তু মাঠে গিয়ে দেখে সেখানে কেউ নেই, চারিদিকে কুয়াশা, কিছু সাইডে লোক নেশা ভান করছে। সে তাড়াতাড়ি করে বাড়ি আসে। বাড়ি এসে বলে যে কুলদীপ তো ওখানেই নেই। এবার তার পাশের বাড়ির লোকও যখন এই হই হল্লা শোনে না, শুনে গব্বরকে জিজ্ঞাসা করে যে গব্বর কী হয়েছে? তখন গব্বর বলে আরে কুলদীপ কোথায় গেছে খুঁজে পাচ্ছি না। তখন চারি গ্রামের সব বাড়ি বাড়ি গিয়ে এই গব্বর এবং তার ওয়াইফ খোঁজাখুঁজি করতে থাকে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। কুলদীপের কোনো খোঁজ নেই। এরপর পাড়া প্রতিবেশীরাও খুঁজতে শুরু করে। এবার হঠাৎ করে গব্বরের কোথাও একটা মনে হয় হয়তো এই কুলদীপ তার আশেপাশের গ্রামে কোনো আত্মীয়ের কাছে চলে গেছে, বা আত্মীয়ের সাথে দেখা হয়েছে, তার বাড়িতে চলে গেছে। তো এই কারণে আশেপাশের গ্রামে যেসব আত্মীয়রা থাকতো তাদেরকেও কিন্তু এই আস্তে আস্তে গব্বর সিং ফোন করতে থাকে, কিন্তু সেখানেও বলে যে না, কুলদীপ তো আসেনি। তো এই জায়গাতে গব্বর এবং তার ওয়াইফ প্রচণ্ড টেনশনে পড়ে যায়। তার সাথে সাথে তার যে পাড়া প্রতিবেশী আছে তারাও কোথাও যেন একটা টেনশনে পড়ে গেছে। এবার ওই গ্রামেরই এক মানুষ এই গব্বরকে বলে যে দেরি করে লাভ নেই, আমরা পুলিশে গিয়ে রিপোর্ট লেখাই। তার কারণ কুলদীপের বয়স মাত্র 9 বছর, কোনো একটা বাজে কিছু হতে পারে। তো গব্বর সিং এবং তার যে ওয়াইফ আছে এবং কয়েকজন পাড়া প্রতিবেশী মিলে ওখানকার যে লোকাল পুলিশ স্টেশন আছে সেখানে চলে যায়। লোকাল পুলিশ এই কমপ্লেনটা লেখে এবং তদন্ত করতে শুরু করে। 2 দিন 3 দিন কেটে যায়, কিন্তু তদন্তের কোনো রেজাল্ট নেই। গ্রামবাসীরা বারবার যাচ্ছে যে কী হলো, কুলদীপ কোথায়, কুলদীপকে কেন খুঁজে পাচ্ছে না। কিন্তু গব্বর সিংয়ের ভাগ্য প্রচণ্ডই খারাপ ছিল। 23শে জানুয়ারি থেকে যখন 27শে জানুয়ারি চলে আসে, তখনই উত্তরপ্রদেশ, মানে এই আগ্রা যে শহরটা আছে এটা উত্তরপ্রদেশের মধ্যে পড়ে, তখন উত্তরপ্রদেশে ভোটের যে স্টার্টিং সেটা হয়ে যায়। তো এই কারণে পুলিশের কিন্তু ডিউটি ইলেকশন ডিউটিতে পরিণত হয়ে যায়। এবং সেই সময় পুলিশ তার বেসিক যেসব তদন্ত, ক্রিমিনাল কেস, এইগুলো ছেড়ে তারা ইলেকশন ডিউটিতে লেগে যায়। তো সেই সময় এই কারণে পুলিশ বলে যে আমরা কি করে এই টাইমে খুঁজব, তার কারণ আমাদের তো অলরেডি ইলেকশন ডিউটি লেগে আছে, আমরা তো ওভারটাইম করছি। তো এই কারণে পুলিশ কিন্তু এই ব্যাপারটা প্রচণ্ডভাবেই নেগলেক্ট করতে থাকে। গ্রামবাসীর যে ধৈর্য আছে সেটার বাদ আস্তে আস্তে ভাঙতে থাকে। তারা পুলিশের কাছে যায় কিন্তু কোনো রেজাল্ট নেই, পুলিশ আমতা আমতা করে। এইবার গ্রামবাসী ডিসাইড করে যে যতক্ষণ না কুলদীপ ফেরত আসছে আমরা এই যে ইলেকশন আছে সেই ইলেকশনটাকেই বয়কট করে দেবো। এবং এইটা শোনা মাত্রই ওই গ্রামে কিন্তু নেতা মন্ত্রী এরা আসতে থাকে। ইভেন বিরোধী দলের যে নেতা মন্ত্রী আছে তারাও এখানে ডিভাইড অ্যান্ড রুল একটা পলিসি স্টার্ট করে দেয়। তারা গব্বর সিংকে বলে যে তোমার ছেলেকে আমরা খুঁজে দেবো, তো ভোটটা আমাদেরকে দাও। তো যাই হোক, নেতারা যা করছে করছে, কিন্তু এই দিকে গব্বর সিং বুঝতে পারে যে এই নেতা মন্ত্রী, এই বিরোধী নেতা বা পুলিশ, এদেরকে দিয়ে মোস্ট প্রবলি আমার ছেলেকে খুঁজে পাওয়া যাবে না। গ্রামবাসীরাও সেটা বুঝতে পারে। এবং কোনো একটা ক্ষেত্রে কেউ যদি হারিয়ে যায় না, প্রথম যে 48 ঘন্টা সেটা খুব ইম্পর্টেন্ট থাকে।
পুলিশ একটা কথা বারবার মেনশন করতে থাকে, যদি কুলদীপের কোনোভাবে কিডন্যাপিং হয়ে থাকে তাহলে ফেরতির টাকা কোথায় চাইছে, কোথায় ফোন করছে কিডন্যাপাররা। তো এখানে কিডন্যাপিং হয়নি, হয়তো কুলদীপ কোথাও চলে গেছে, কিন্তু তার বাবা বলছে একটা ছোট বাচ্চা ছেলে, সে কোথায় যাবে ভাই। এইদিকে গব্বর সিং পোস্টার ছাপায় নিজের টাকায়, পুরো আগ্রা শহরে ওই যে মিসিং আছে না, সেই মিসিংয়ের পোস্টার লাগিয়ে দেয়। তার সাথে সাথে গ্রামবাসীরাও এই কাজে তাকে হেল্প করে। 2022 সাল ছিল, সেহেতু ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে গুগল, এইগুলো সবাই মোটামুটি ইউজ করে। এই কারণে প্রচণ্ডভাবে এই যে কুলদীপের মিসিং কেসটা আছে না, সেটাকে অনলাইনে প্রমোট করা হয়। অনলাইনে আস্তে আস্তে কুলদীপের ব্যাপারে কথা হতে থাকে যে একটা ছেলে এই গ্রাম থেকে হারিয়ে গেছে, যার বয়স মাত্র 9 বছর, এবং তাকে নিয়ে পুলিশের কিছু যায়ই আসে না, পুলিশ খুঁজছেই না, তো সেই ইলেকশন ডিউটিতে ব্যস্ত। তো এই ক্ষেত্রে ওভারঅল পুলিশের উপর একটা রিয়াকশন আসে, কিন্তু এর উপর রিয়াকশন আসলেও পুলিশের কিছুই করার ছিল না, তার আগে তাদের ছিল ইলেকশন ডিউটি। তো এইভাবে সময় কাটতে থাকে। গব্বর সিং যে অনলাইনে প্রচার করছিল, সেই প্রচারে এবং যেখানে পোস্টার সাটিয়েছিল, সেই সমস্ত পোস্টারেই সে একটা জিনিস মেনশন করেছিল যে আমার ছেলে কুলদীপকে যদি কেউ খুঁজে দিতে পারে তাকে 5 লাখ টাকা দিয়ে পুরস্কৃত করা হবে। যাই হোক, এরপর আরও কয়েকদিন কেটে যায়। দিনটা আসে 5 ফেব্রুয়ারি 2022। সকালবেলা যখন গব্বর সিংয়ের ওয়াইফ উঠোন ঝাড়ু দিতে ওঠে, একটা গ্রামের দিকে প্রচলন আছে না যে সকালবেলা উঠে উঠোন ঝাড়ু দেওয়া হয়, সেই উঠোন যখন ঝাড়ু দিচ্ছে তখন দেখে উঠোনের একটা সাইডে একটা দুমড়ানো মুচড়ানো কাগজ পড়ে আছে, এবং সেই কাগজটা সে ঝাড়ু হাতেই খোলে, এবং খুলে একটা লেখা সে ওখানে দেখে, এবং এটা দেখেই সে হন্তদন্ত হয়ে গব্বর সিংকে ঘুম থেকে ডেকে তোলে। গব্বর সিং ওটা পড়ে, ওখানে লেখা আছে যদি কুলদীপকে বাঁচাতে চাও তাহলে 35 লাখ টাকা আমাদেরকে দিতে হবে, এবং সেখানে একটা লোকেশন দেওয়া আছে। সেই লোকেশনটা ওই গব্বর সিংয়ের বাড়ির থেকে প্রায় 6 কিলোমিটার দূরে একটা গ্রামের পাশে যে পেট্রোল পাম্প আছে, এবং পেট্রোল পাম্পের পিছনে যে শিশু গাছ আছে, সেই শিশু গাছের নিচে ওই টাকার বাক্সটা রেখে আসবে, এইটা বলা আছে। ভালো কথা, কিন্তু গব্বর সিং পরের দিন যখন গ্রামবাসীদের সাথে এই জিনিসটা আলোচনা করে, তখন গ্রামবাসীদের মধ্যে অনেকেই বলে যে যেহেতু তুমি অনলাইনে প্রচুর এইটা নিয়ে প্রমোট করেছো, কুলদীপের ব্যাপারটা, কুলদীপের মিসিংটা, পোস্টারটা নিয়েছো, সেই কারণে অনেকে হতেই পারে যে ওই 5 লাখ টাকার লোভের জন্য এই ব্যাপারটা করছে। তো সেই ক্ষেত্রে যতক্ষণ না প্রমাণ আসবে ততক্ষণ এই টাকাটা দিলে আদৌ আমরা কুলদীপকে ফিরে পাবো, কথাটা তো ঠিক। তো এই কারণে গব্বর সিং কোথাও যেন এখানে স্টপ হয়ে যায়, এবং গব্বর সিং গ্রামবাসীদের বলতেও থাকে যে আমার কাছে তো 35 লাখ টাকা নেইও, আমি কোথা থেকে এত টাকা দেবো, আমার যে বিজনেস আছে তাহলে সেই বিজনেস আমাকে বিক্রি করতে হবে, কিন্তু সেই বিক্রিটা এত কম দিনে আমি কি করে করব। এইবার আরও 2 দিন কেটে যায়, 7 তারিখ আসে। 7 তারিখে এই যে গব্বর সিং আছে, সে আবার অনলাইনে একটা লাইভ করে, সেখানে তার ছেলের ব্যাপারে বলে, সে ওখানে কাঁদে। এরপর চলে আসে 9 ফেব্রুয়ারি। সকালবেলা গব্বর সিংয়ের যে ওয়াইফ আছে, সেই ওয়াইফ উঠোন ঝাড়ু দিতে ওঠে। হঠাৎই সে সেই দিন আরেকটা দুমড়ানো মুচড়ানো কাগজ দেখে, এবং সেই কাগজটা ওপেন করা মাত্রই সে গব্বর সিংয়ের কাছে দৌড়ে যায়। গব্বর সিং সেটা পড়ে, সেইখানে লেখা আছে যে তোমার কাছে 35 লাখ টাকা নেই সেটা আমরা জানি, কিন্তু আমাদেরকে 25 লাখ দিতেই হবে। তোমার যে অ্যামাউন্টটা আমরা চেয়েছিলাম সেটা কমিয়ে দিয়েছি, জলদি জলদি টাকার ব্যবস্থা করো। এবং টাকাটা কোথায় দেবে? 6 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে, সেই গ্রামে একটা পেট্রোল পাম্প আছে, এবং সেই পেট্রোল পাম্পের পিছনে একটা শিশু গাছ আছে, সেই শিশু গাছের তলায় ওই টাকার বাক্সটা রেখে আসবে, তাহলেই কুলদীপকে পাওয়া যাবে। এবং কুলদীপ যে আমাদের কাছে আছে তার প্রমাণস্বরূপ তারা শীতকালে যে মাথায় পড়ার একটা টুপি থাকে না, বাচ্চারা পড়ে, সেই টুপি পাঠায়। এবং এই জিনিসটা দেখা মাত্রই কুলদীপের মা, গব্বর সিংয়ের ওয়াইফ, সে রীতিমতন কাঁদতে শুরু করে, এবং গব্বরকে বলে যে যত টাকা লাগুক আমি গয়না গাটি বাড়ি সব বেচে দেবো, কিন্তু কুলদীপকে যে করে হোক ফিরিয়ে আনা হোক। এইবার গব্বর ভাবে যে তার মানে কি আমাদের ছেলে এদের কাছেই আছে, কিন্তু একটা ব্যাপার, আমার কাছে 35 লাখ টাকা নেই, আছে 25 লাখ টাকা। এই জিনিসটা সে বুঝলো কী করে?
এই জিনিসটা নিয়ে না তার মনে কেমন একটা খটকা লাগতে থাকে। এবার এই খটকা মানে যত লাগছে, যত বাড়ছে, গ্রামবাসীরাও বলছে যে এখানে হতে পারে গ্রামের মধ্যেই কেউ একজন আছে যে এই কুকর্মটা করেছে। কিন্তু গ্রামের মানুষ একে অপরকে সন্দেহ করে চারিদিক দেখছে, কিন্তু তারাও ক্লুলেস। এরপর আসে 11ই ফেব্রুয়ারি। সকাল সকাল গব্বর সিংয়ের ওয়াইফ উঠোন ঝাড়ু দিচ্ছে। সে আবার একটা দুমড়ানো মুচড়ানো কাগজ দেখতে পায়। এইবার সে আর কাগজটাকে খোলেনি, তার আর সেই সাহস নেই। সে এবার সোজা গব্বর সিংয়ের কাছে যায়। গব্বর সিংকে যখন ওই লেটারটা সে দেখায়, গব্বর সিং যখন সেটা পড়ে, তখন সেখানে লেখা আছে যে অনেক টাইম হয়ে গেছে, আর আমরা ওয়েট করতে পারবো না, টাকা দিলে দাও, না হলে আমরা কুলদীপকে শেষ করে দিচ্ছি। এই জিনিসটা দেখার পর গব্বর সিং প্রচণ্ড ভয় পেয়ে যায়। গ্রামের মধ্যেই তার যে বন্ধু বান্ধব আছে, মানে পাড়া প্রতিবেশী তো হেল্প করছিল, কিন্তু যেহেতু আগের বারের লেটারে তার ওই যে টাকার অ্যামাউন্টটা কমানোর ব্যাপারটা নিয়ে একটু সন্দেহ হয়েছে, তো এইবার না গ্রামের মধ্যে সবাইকে সব কিছু সে আর বলছে না। সে মনে মনে ভাবছে গ্রামের মধ্যেই কেউ হতে পারে। এই কারণে তার যে ক্লোজ বন্ধুরা আছে গ্রামের মাঝেই, তাদেরকে এই ব্যাটারটা বলে যে একটা থার্ড লেটার এসছে সেখানে এরকম। এবার না সবাই ওই লেটার যে 3টে আছে সেটাকে পাশাপাশি রেখে পড়ছে। সবাই ভাবছে যে দেখি কি একটা জিনিস কমন পাওয়া যেতে পারে। দেখুন, লেটারে একবার টাকার ডিমান্ড করা হয়েছে, একবার সেই টাকার ডিমান্ডটা কমানো হয়েছে, একবার থ্রেড দেওয়া হয়েছে, একবার টুপি পাঠানো হয়েছে, সমস্ত কিছু ডিফারেন্ট, কিন্তু একটা জিনিস এখানে সেম। সেটা কি? কোথায় টাকাটা দিতে যেতে হবে। যে গ্রামের নাম বলেছে সেই গ্রামটা এখান থেকে 6 কিলোমিটার দূরে। সেই গ্রামে একটা পেট্রোল পাম্প আছে এবং সেই পেট্রোল পাম্পের পিছনে একটা শিশু গাছ আছে। সেই শিশু গাছের তলায় এই টাকাটা দিতে হবে। এই জিনিসটা কিন্তু কমন এবং এই জায়গাটাতেই রাখতে হবে, এটা কিন্তু বারবার মেনশন করতে তারা বলেও নি। এইবার গব্বর সিং বুঝতে পারে যে এই যে অ্যাড্রেসটা সে বারবার দিচ্ছে, এই অ্যাড্রেসে কোনো না কোনো একটা ব্যাপার আছে। তাহলে আমি এই অ্যাড্রেসটায় একবার গিয়ে দেখি এখানে আদেও এই জায়গাটা সত্যি সত্যি আছে কি নেই, এখানে কি আদেও শিশু গাছ আছে কি নেই, নাকি এখানে কোনো জঙ্গল আছে। জঙ্গল থাকলে সেখানে হতে পারে কুলদীপকে লুকিয়ে রেখেছে, তো আমি একবারে উদ্ধার করতে পারবো। তো এই কারণে গব্বর সিং তার সাথে আরও 3-4 বন্ধুকে নিয়ে এই গ্রামের দিকে রওনা। সেই গ্রামে যখন তারা যায়, গিয়ে তারা চারিদিকে দেখে একটা নর্মাল গ্রাম, তাদের মতনই গ্রাম। সেই গ্রামের শেষে কিন্তু সত্যি একটা পেট্রোল পাম্প আছে এবং সেই পেট্রোল পাম্পের পিছনে যে জায়গাটা আছে না, সেই জায়গাটা বেশ শুনশান এবং সেইখানে একটা বড় শিশু গাছ আছে। এই জিনিসটা দেখে তারা বুঝতে পারে যে তার মানে যে কুলদীপকে তুলেছে সে এই জায়গাটাকে ভালো করেছেন। এবার 2022 সাল, তখন রীতিমতন চারিদিকে করোনা চলছে। এই কারণে সবার মুখে মাস্ক আছে, মাথায় সেই ওই সার্জেনদের মতন একটা ফিট্টি বাঁধা আছে। তো এইভাবে গব্বর সিংরা কিন্তু নিজেদের আইডেন্টিটি লুকিয়ে তারা ওই গ্রামের মধ্যে যায়। ভাবে যে গ্রামের মধ্যে একটু যদি আমরা মানে এড়িয়ে ফিরিয়ে জিজ্ঞাসাবাদ করি, তারা যদি কেউ বুঝতে না পারে, সেখান থেকে যদি কোনো কিছু পাই আমরা। গ্রামের মধ্যে যেসব চায়ের দোকান আছে, ছোটোখাটো মুদিখানার দোকান আছে, সেখানে গিয়ে এই গব্বর সিং এবং তার বন্ধুরা আড্ডা মারতে থাকে। এবার আড্ডা মারতে মারতে তারা জিজ্ঞাসা করে, মানে টুকটাক করে জিজ্ঞাসা করছে যে এই গ্রামের কেউ কি ওই গ্রামে থাকতো। ওই গ্রাম বলতে কোন গ্রাম? গব্বর সিংয়ের যে গ্রাম আছে সেই গ্রাম। এইরকম বলতে বলতে হঠাৎই এক দোকানদার তাকে বলে যে হ্যাঁ, বেশ কয়েক বছর আগে আমাদের এক গ্রামের ছেলে ওই গ্রামের আশেপাশেই কোথাও একটা কাজ করতো বা আগ্রাতে করতো, আমার ঠিক মনে পড়ছে না। তখন গব্বর বলে আচ্ছা, তার অ্যাড্রেসটা একটু দিতে পারবে? তো ছলে বলে কৌশলে অ্যাড্রেসটা বার করে এবং যে নামটা সে পায় সেই নামটা হচ্ছে আশু। এই আশু কী করে? তার একটা গাড়ি আছে, এই গাড়িটা সে নিজে চালায়, আবার সে ভাড়াও দেয়। এবার এই আছিলায় যে একটা ভাড়া নেব, গাড়ি ভাড়া নেব, সেই গাড়ি ভাড়া নেওয়ার আছিলায় এই গব্বর সিং এবং তার 3 বন্ধু মাস্ক পরে নিজেদের আইডেন্টিটি লুকিয়ে আশুর যে বাড়ি আছে ওই গ্রামে, সেই গ্রামের ওখানে চলে যায়। গিয়ে আশুর দরজায় নকনক করে। আশুর দরজা করে। এবার আশুকে দেখা মাত্রই এই গব্বর সিং বলে যে আমরা এই গ্রাম থেকে এসেছি, আমাদের একটা গাড়ি ভাড়া দরকার ছিল, তো তুমি যদি হেল্প করতে পারো তাহলে খুব সুবিধা হবে, আমরা একটু এমার্জেন্সিতে আছি। কিন্তু আশু না এদেরকে দেখে একটু কেমন ঘাবড়ে যায়। ঘাবড়ে যাওয়ার পর সে বলে
যে আমি এখন গাড়ি দিতে পারবো না, তোমরা একটা কাজ করো, তোমরা স্ট্যান্ডে চলে যাও, স্ট্যান্ডে অনেক গাড়ি পাবে, সেই গাড়িগুলো নিয়ে তোমরা ওখান থেকে যেতে পারো। আর গব্বর সিং এবং তার বন্ধুরা ওখান থেকে চলে যায়। কিন্তু গব্বর সিংয়ের কোথাও না এই আশুকে দেখে একটু সন্দেহ হয়েছে। তার মনে হয়েছে আশু যেন কোথাও কিছু একটা ব্যাপার লুকিয়ে যাচ্ছে, সে তাদেরকে দেখে একটু ঘাবড়ে গেছে। তো এই ক্ষেত্রে আশু ভাবে যে একটু ঘুর পথে তার বাড়ির যে পিছন দিক আছে না, মানে আশুর যে বাড়ির পিছন দিক আছে, সেখানে টুকটাক ঝোপঝাড় আছে। সেই ঝোপঝাড়ের ওখানে লুকিয়ে সে দেখবে যে এই আশু ঘরের মধ্যে কি করছে, কোনো কনভারসেশন কি সে শুনতে পাচ্ছে কি পাচ্ছে না। এরপর এই যে গব্বর সিং আছে, সেই গব্বর সিং আশুর বাড়ির পিছনে গিয়ে চুপচাপ কান পেতে বসে থাকে। 10 কি 15 মিনিট যেতে না যেতেই এই আশু কাউকে ফোন লাগাতে শুরু করে। উল্টো দিকে যাকে ফোন লাগাচ্ছে তার ফোনটা কোনো কারণে প্রথমে সুইচ অফ ছিল, তারপর ব্যস্ত ছিল। তারপর ফোনটা যখন সে রিসিভ করে তখন আশু বলে ওঠে, এতক্ষণ ধরে কোথায় ছিল? আমি এতবার ফোন করছি, ও এখানে এসেছিল, আমি কিছু বুঝতে দিইনি। এই কথাটা শোনার পর কোথাও যেন গব্বর সিংয়ের মনে হয় যে ব্যাপার কি, আমি তো গাড়ি ভাড়া নিতে গেছিলাম, আমাকে দেখে তো চেনাও যাচ্ছে না, আমার মুখে তো মাস্ক আছে, কিন্তু ও এই কথাটা কেন বললো যে ওরা এখানে এসেছিল, আমি ওদেরকে এড়িয়ে গেছি, ওদেরকে কিছুই বলিনি। কিছু না বলা মানে তার মানে কি কিছু জানে? তাহলে কি আমাদেরকে চিনতে পারলো? এবার এই জিনিসটা যখন গব্বর সিং তার বন্ধুদেরকে বলে, তখন বন্ধুরা বলে যে দেখ, আমাদের যেটুকু কাজ সেটুকু আমরা করে ফেলেছি, এর বেশি কাজ আমরা আর করতে পারবো না। তোর কাছেও তোর হাত পা বাঁধা, তুই পুলিশ না, তুই প্রশাসন না, এবার চল প্রশাসনের কাছে যাই, আমরা প্রশাসনের কাছে গিয়ে পুরো ব্যাপারটা বলি। তখন গব্বর সিং পুলিশ স্টেশনে যায়, পুরো ব্যাপারটা বলে যে এইরকম একটা লোক আছে, সে এইরকম কনভারসেশন করছে, তার কাছ থেকে আমরা গাড়ি চাইতে গেছিলাম, সে ইতস্তত বোধ করে দেয়নি। সমস্ত কিছু শুনে পুলিশ ভাবে যে ভালোই কেসটা যদি মিটে যায় তাহলে আমরা একটা প্রাইজ পেয়ে যাব। তো এই কারণে পুলিশ এই ডেটাটা নিয়ে সোজা চলে যায় আশুর বাড়িতে, আশুকে ওখান থেকে তুলে নিয়ে আসে। আশুকে একটু উত্তম মাধ্যম দেওয়া হয়। গব্বর সিং ততক্ষণে বাড়িতে চলে গেছে, পুরো ঘটনাটা তার ওয়াইফকে বলছে। কিন্তু কয়েক ঘন্টা পরেই সেই গ্রাম থেকে এবং অন্য আরেক গ্রাম থেকে দুজনকে অ্যারেস্ট করা হয়। একজনের নাম হচ্ছে কানাহিয়া এবং আরেকজনের নাম হচ্ছে মুকেশ। এবার তিনজনকে সামনাসামনি বসিয়ে একটু পুলিশি ট্রিটমেন্ট দেওয়া হয় এবং পুলিশের সামনে এই তিনজনই ভেঙে যায়। কিন্তু সবথেকে বড় কোশ্চেনটা হচ্ছে কুলদীপ কোথায়? কুলদীপ কোথায় সেটা তারা বলবে, কিন্তু তার আগে ঘটনাটা শুনুন যে কুলদীপ কেন, কোথায়, কিভাবে, তার সাথে কি হয়েছিল এবং কেনই বা হয়েছিল। এরা তিনজনেই প্রথমেই স্বীকার করে যে হ্যাঁ, আমরাই কুলদীপকে কিডন্যাপ করেছি। এরপর পুলিশ বলে যে কুলদীপ কোথায়? তখন তারা চুপ হয়ে যায়, তারা মাথা নিচু করে আছে। তার মধ্যে মুকেশ বলে মেরে ফেলেছি। পুলিশ তারপর বলে কবে মেরেছিস? কুলদীপের কিডন্যাপিং কবে হয়েছিল? 23শে জানুয়ারি 2022-এ। এবং কুলদীপের কিডন্যাপিংয়ের 4 ঘন্টার মধ্যেই কুলদীপকে মেরে ফেলা হয়। তখন পুলিশ বলে যদি কিডন্যাপ করে থাকিস তাহলে 4 ঘন্টার মধ্যে তাকে মেরে ফেললি, ঠিক আছে, কিন্তু টাকা কেন চাইলি না, কেন ফেরতি চাইলি না? মুকেশ বলে এটা আমাদের কোনো প্ল্যানই না, আমরা কুলদীপকে মারতেই চাইনি, আমরা জাস্ট গব্বর সিংকে কষ্ট দিতে চেয়েছিলাম। গব্বর সিং বুঝুক যে নিজের প্রাণের কেউ মারা গেলে কীরকম কষ্ট লাগে। এইবার মুকেশ নিজের ঘটনা বলতে শুরু করে। সেই ঘটনাটা সত্যি দুঃখজনক এবং দুঃখের পরিবর্তে আরেকজনকে দুঃখ দেওয়া, এটা প্রতিশোধই হয়তো বলা যেতে পারে। মুকেশ বলে আজ থেকে বেশ কয়েক বছর আগে আমি এই গব্বর সিংয়ের বাড়িতেই ভাড়া করতাম। তখন আমার ফ্যামিলিতে আমি, আমার মা, আমার বাবা এবং আমার বোন থাকতো। আমার বোন খুবই লাজুকে স্বভাবের ছিল, কিন্তু আমার মধ্যে কিছু বাজে কোয়ালিটি ছিল। আমি মাঝে মাঝে বিড়ি, সিগারেট, কিছু নেশাদ্রব্য পান করেই নিতাম, কিন্তু তাই বলে আমার তো কোনো বোনের দোষ ছিল না। আমার বোনকে আমি চেয়েছিলাম, আমার ফ্যামিলি চেয়েছিল যে একটা ভালো পাত্রর সাথে বিয়ে দিতে। আমরা সেই রকম পাত্র দেখতে শুরু করি, দেখতে দেখতে এক ভালো পাত্র পেয়ে যাই। সেই পাত্রে আমার বোনকে পছন্দ করে নেয়, বিয়ে প্রায় ঠিক হয়ে গেছে, আমাদের প্রায় সাজ সরঞ্জাম সমস্ত কিছু আমরা তৈরি করে ফেলেছি। কিন্তু এর মাঝে
পাত্রের যে ফ্যামিলি আছে তারা কোথাও না কোথাও ওই গ্রামে গিয়ে একটু জিজ্ঞাসাবাদ করে যে ওই ফ্যামিলির কালচার কীরকম, ওই যে দাদা আছে মুকেশ মানে আমি, সে কীরকম। তখন ওই যে গব্বর সিং, তার মোটামুটি পয়সা করিয়ে আছে, তার বাড়িতেই ভাড়া থাকি এবং সে আমার ব্যাপারে কম বেশি জানবে, এবং এইটা ভেবেই আমার বোনের যে পাত্রপক্ষ আছে তারা এই গব্বর সিংকে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে। সে আমার ব্যাপারে বলে দেয় আমি নাকি রোজ নেশা ভান করি, এবং ঠিক এই কারণেই কয়েকদিন পর সেই বিয়েটা ভেঙে যায়। এবং সেই বিয়েটা ভেঙে গেলে আমার বোন প্রচণ্ড ডিপ্রেশনে পড়ে যায়। তাকে ওই গ্রামের লোকই কথা শোনাতে থাকে যে তোর তো বিয়ে ভেঙে গেছে, এবং এই ডিপ্রেশনে সে থাকতে না পারে, সে নিজেকে শেষ করে দেয়। এর কয়েক মাস পর আমরা ওই জায়গা ত্যাগ করি, তার কারণ ওই জায়গায় থাকা আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছিল না। আমার জলজ্যান্ত বোনটা চলে গেল, এবং সেই দিনই আমি ডিসাইড করেছিলাম এই গব্বর সিংকে আমি ঠিক সেই কষ্টটা দেব যে কষ্টটা আমি লাস্ট 6 বছর ধরে পাচ্ছি। এরপর পুলিশ কানহাইয়াকে বলে যে মুকেশের ব্যাপার তো বুঝতে পারলাম, কানহাইয়া তোর ব্যাপারটা তাড়াতাড়ি করে বলে ফেল, না হলে স্পেশাল ট্রিটমেন্ট দেবো। কানহাইয়া বলে যে পড়াশুনো বেশি দিন করতে পারিনি, বাড়ির অবস্থা খুব একটা ভালো ছিল না, আমার প্রতিবেশী হচ্ছে এই গব্বর সিং, কিন্তু এক সময় আমি কিছু নেশা ভান করতাম, সেই কারণে অনেকেই আমার উপর একবার চুরির অপবাদ লাগায়, কিন্তু চুরিটা আমি করিনি। এই জিনিসটা গব্বর সিং খুব ভালো করে জানত। গব্বর সিংয়ের বাড়ির সামনে গ্রামবাসীদের মধ্যে অনেকেই আমাকে ধরে জুতো পেটা করছিল। গব্বর সিং ইচ্ছা করলে সেই দিন তাদেরকে ঠেকাতে পারত, কিন্তু গব্বর সিং চুপচাপ আমাকে যখন জুতো পেটা করছিল গ্রামবাসীরা তখন সেই জিনিসটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, এবং আমিও সেই দিন মনে মনে ভেবেছিলাম যে গব্বর সিং তোরও একটা দিন আসবে, তোরও একদিন এরকম অবস্থা আমি করব। এরপর পুলিশ আশুকে জিজ্ঞাসা করে তোর কি ব্যাপারে, তুই তো ওই গ্রামেও থাকিস না, ওই বাড়িতেও কোনো দিন ভাড়া ছিলিস না, তাহলে ব্যাপারটা কি? তখন আশু বলে যে মুকেশ এবং কানহাইয়া যখন তাদের ঘটনাটা আমাকে বলে এবং যখন তাদের প্রতিশোধের ব্যাপারটা বলে তখন আমারও মনে হয় যে কোথাও যেন এই গব্বর সিংকে একটা সাজা দিতে হবে। ইনসাফ তো দরকারি, ইনসাফ উপরওয়ালা করুক আর নিচের ওয়ালা করুক, করতেই হবে। তো সেই ক্ষেত্রে আমি নিজেই ওকে আমার জানি দুশ্মন বানিয়ে নিই, এবং এই যে পুরো প্ল্যানিংটা ছিল না সেটা আমারই ছিল। এবং পুলিশ এই জিনিসটা শুনে যখন গব্বর সিংকে বলে যে মুকেশের তো একটা কারণ আছে, কানহাইয়ারও একটা কারণ আছে, কিন্তু যে এইখানকার মাস্টার প্ল্যানার ছিল তার কোনো কারণই ছিল না, সে শুধুমাত্র বন্ধুদের হয়ে প্রতিশোধ নেওয়ার জন্যই এই কিডন্যাপিংয়ের পুরো প্ল্যানটা পরপর করে আস্তে আস্তে সাজায়। এই যে কানহাইয়া আছে না, সে কানহাইয়া তো এই গব্বর সিংয়ের প্রতিবেশী হয়ে যে সার্চ টিম ছিল না, যারা কুলদীপকে খুঁজছিল, কুলদীপ কোথায়, একটা টেনশন হচ্ছিল, সেই মানুষগুলোর মধ্যে কিন্তু এই কানহাইয়াও ছিল। এই কানহাইয়া কোনোভাবে বুঝতেই দেয়নি যে সে এই কেসে জড়িত আছে, এবং টোটাল ম্যাটারটাই এইটা ছিল যে যখন তারা দেখে যে 5 লাখ টাকার একটা টোপ আছে, একইতেও কিডন্যাপ করে প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, এইবার যদি ইনকেস টাকাটাও পাওয়া যায়, এই লোকটা তাদের মাথায় চড়ে বসে, এবং যখন চড়ে বসে তখনই ওরা এই যে সেই মুড়িয়ে কাগজটা উঠোনে ফেলা, এটা কিন্তু কানহাইয়া তার বাড়ি থেকেই করতো। তো এটা একটা টোটাল টিম গেম ছিল। আর পুলিশ এই কুলদীপ, আশু এবং মুকেশকে নিয়ে একটা জায়গায় যায়, সেই জায়গাটা ওই যে গব্বর সিং তার যে গ্রাম আছে সেই গ্রাম থেকে 1 কিলোমিটার দূরে, একটু জঙ্গল মতন এরিয়া, এবং সেই এরিয়াতে একটা জায়গায় মাটি খুঁড়ে কুলদীপের লাশটা উদ্ধার করা। এটাই আফসোসজনক ব্যাপার যে সিস্টেম যদি ঠিকভাবে কাজ করত তাহলে কুলদীপকে হয়তো এতদিন ওয়েট করতে হতো না। কুলদীপ হয়তো তাকে যেহেতু 4 ঘন্টার মধ্যে মেরে ফেলা হয়েছিল, তাকে হয়তো বাঁচানো সম্ভব ছিল না, কিন্তু এইটা সম্ভব ছিল যে কুলদীপের যে শরীরটা এতদিন ধরে মাটির ভিতর ছিল সেটা হয়তো থাকতো না, এবং তার যে বাবা আছে গব্বর সিং, তাকে হয়তো নিজে থেকে তদন্ত করে তার ছেলের কেসটাকে সলভ করতে হতো না। তো এইখানে তার বাবা তার নিজের কৃতকর্মের জন্য একটা আলটিমেট স্যাক্রিফাইস দেয় তার নিজের ছেলেকে খুঁজে। আপনি এটাকে কি বলবেন আমি জানি না, আপনি কাকে দোষ দেবেন এটাও আমি জানি না, সেটা আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন। তো যাই হোক,
এই ছিল আজকের ঘটনা। এই রকম ঘটনা যদি সপ্তাহে 4 দিন শুনতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং আজকের ঘটনাটা ভালো লাগলে একটা লাইক করুন, একটা কমেন্ট করুন এবং বন্ধুদের গ্রুপে শেয়ার করুন। ধন্যবাদ, আবার দেখা হবে।